নিজের বাড়িকে সবসময় টিপটপ গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা যদি রাখতে চাই আমরা, তাহলে কিন্তু শত ব্যস্ততার মাঝেও আমরা সময় বার করে নিজের বাড়িকে কিন্তু সব সময় দেখবে খুব কম জিনিসে সাজিয়ে গুছিয়ে পরিষ্কারভাবে আমরা রাখতে পারি। তো বন্ধুরা, আমার তো শত কাজ থাকে, বাইরের কাজ থাকে, তোমরা সবাই জানো মোটামুটি যে আমাকে কিন্তু ঘরের সাথে সাথে বাইরেটাও দেখতে হয়। আর বাইরে যেদিন দেখি আমরা মেয়েরা, সেদিন কিন্তু দেখবে ঘরের কাজগুলো করার যে ইচ্ছেটা আমাদের কিন্তু কম থাকে। তবু আমি কিন্তু সব সময় আমার বাড়িটাকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দিই। আর কিভাবে আমি আমার বাড়িকে গুছিয়ে গাছিয়ে সব সময় কিন্তু টিপটপ করে রাখার চেষ্টা করি, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই লাইক করো, আর কমেন্টস করে জানিও কেমন লাগছে আমার ব্লগ। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। গলা কিন্তু আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, আর কাল পরশুর মধ্যে একদম আগের মতন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, মানে সমস্যাটা আমার একদমই হচ্ছে না। আরও একটা নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 5:30 বাজে। তবে বাইরে থেকে আলো দেখে মনে হচ্ছে না অনেকটা বেলা, না অনেকটা বেলা নয় বন্ধুরা। আর তোমরা কালকে সবাই জানতে চেয়েছো মেয়ে ঠিকঠাক পৌঁছেছে কিনা। হ্যাঁ, মেয়ে ঠিকঠাক পৌঁছেছে বলতে পৌঁছে তো গেছে, তবে ঠিকঠাক কিন্তু মেয়ে পৌঁছয়নি। তোমাদেরকে বলছি কী হয়েছে। প্রথমেই তোমাদেরকে বলেছিলাম এখান থেকে 1.5 ঘন্টা লেটে হচ্ছে মেয়েদের ট্রেনটা ছেড়েছে। যথারীতি আসানসোল পৌঁছানোর আগেই, মানে ওদের রাস্তায় আসানসোল পড়ে, সেখানে কিন্তু মানে পৌঁছতে অনেক লেট করেছে। মানে বাড়ির কাছে আসানসোল, বুঝতেই পারছো, হাওড়া থেকে। তারপর ট্রেনটা যাচ্ছে, মানে এত লোকাল ট্রেনের মতন মেয়ে বলছে যে মনে হচ্ছে হেঁটে চলে গেলে আগে যাবে, মানে জায়গায় জায়গায় লেট। যে ট্রেনটা লেট থাকে তোমরা খেয়াল করে দেখবে সেই ট্রেনটাকেই কিন্তু সব সময় না লেটে ফেলে দেয়, তার আগে চলে যায় পরের ট্রেনগুলো। তো এটাও না তাই হয়েছে। সন্ধে মানে পরের দিনকে সন্ধে হচ্ছে তোমার 6:05 দেরাদুনে নামার কথা, সেই ট্রেন গিয়ে কখন নেমেছে জানো বন্ধুরা? অবাক হয়ে যাবে। রাত 12:30 দেরাদুন গিয়ে ইন করেছে। মানে রাত 12:30, মানে বুঝতে পেরেছো কীরকম একটা বেখাপ্পা টাইম, মানে মধ্যরাত্র, কতটা চিন্তার বিষয়। আর ত্রিপর্ণা, আমার মেয়ে, আর একটা ছেলে তোমাদেরকে বলেছি ওরা ছিল। যাই হোক, যে তোমাদেরকে জানিয়েছি আমাদের একটা ওখানে টোটোওয়ালা ছিল। তো টোটো বলতে ওখানকার টোটোটা কী বলতো, ইলেকট্রিক টোটো ওটা। তো ভীষণ মানে দেখতে অটোর মতো, অনেক স্পিডে যায়। তো সেই লোকটাকে আগে থেকে কল করা হয়েছিল। তো উনি এসে কিন্তু রাত 12:30 সময় ওখানে অপেক্ষা করছিল। তারপরে নিয়ে গেল, মানে ওখান থেকে যেতেও ধরো 1/2 ঘন্টা লাগে স্টেশন থেকে আমার মেয়েদের যে হোস্টেল, সেখানে যাওয়ার পর আগে থেকে ফোন করে বলা হয়েছিল খাবার রাখার কথা, গুছিয়ে গেছে। তারপরে মেয়ে আমাকে 2টোর সময় ফোন করলো, বলল যে আমরা এখন আর কি মানে স্নান টান করে বিছানা চাদর টাদর পাল্টেছি, এবার আমরা খাবো। মানে তারপরে খেয়েছে মেয়েরা। তারপর যখন হোস্টেলে গিয়ে পৌঁছেছে আমরা দেখেছি ভিডিও কলে, দিয়ে আমি তারপরে শুয়েছি। মেয়েরা তারপরে কখন ঘুমিয়েছে সেটা কিন্তু আর টের পাইনি, কারণ এদিকে আমি জেগে আছি, ওদিকে ওর বাবা জেগে আছে। কারণ মেয়ে বুঝতেই পারছো যে অত রাতে চিন্তা হচ্ছে, ওদিকে ত্রিপর্ণারাও জেগে আছে, মানে নানা রকম টেনশন তখন ভীষণ কাজ করছিল। যতই মানে টোটোওয়ালা অটোওয়ালা আমাদের চেনা হোক না কেন, তবুও তো বলো যে সে তো আর আমার বাড়ির পাশের লোক না যে হঠাৎ কিছু হয়ে গেলে যে তাকে ধরতে পারবো বা জানবো কি ঘটনা ঘটেছে। তো এইসব নিয়ে বেশ অনেক টেনশনে ছিলাম। মেয়ে কিন্তু অনেক কষ্ট করে তারপর পৌঁছেছে। আর মেয়ে জানো তো ট্রেনে কিন্তু একদম খাওয়া দাওয়া করছিল না। আমি যা দিয়ে দিয়েছিলাম খাবার সেগুলোই খেয়েছে, মানে ত্রিপর্ণা ও ভাগ করে, আবার ত্রিপর্ণা যা এনেছিল সেগুলো আমার মেয়েকে দিয়েছে। এই সমস্ত ভাগাভাগি করে খেয়েছে। ওরা ট্রেন থেকে নাকি কোনো রকম খাবার কিনেই খায়নি একদমও। আর প্রচণ্ড পেটে খিদে ছিল, কারণ 2 দিনের খাবার তো দেওয়া যায় না। দেখো রুটি পরোটা দিতে পারি, সেটা কি বলো তো পরের দিন বিকেল হলে সেটা না দেখবে কেমন একটা গ্যাস গ্যাস মানে গন্ধ গন্ধ হয়ে যায় না, আর খেতেও কিন্তু সেটা ভালো লাগে না। আর খেলে পরে শরীর খারাপ কিন্তু ট্রেনের মধ্যে হতে পারে। যাই হোক, মেয়ে বলো ওই বিস্কিট চিপস এই সমস্ত খেয়ে নাকি হচ্ছিল। তারপরে ওখানে পৌঁছার পর ওখানকার ওই যে ডাল সবজি আলু ভাজা কী ছিল সেগুলো খেয়েছে। আর অত রাতে খাওয়া মানে বুঝতে পেরেছো, বেশি তো খেতেও পারেনি। বন্ধুরা দেখো, সকাল সকাল কিন্তু আমি ঘরটাকে টিপটপ করে গুছিয়ে রাখলাম। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন বেডরুমটা পরিষ্কার করে রুমটা থেকে বেরিয়ে আসবে না, এইরকম একটা পরিষ্কার রুমে ঢুকতে কিন্তু পরে মনটা ভীষণ ফ্রেশ হয়ে যায়। দেখো ঘরটাকে খালি করে দিয়েছি, চেয়ার সরিয়ে দিয়েছি, ওই পাশে একটা ডাস্টবিন ছিল ওটাকে এই পাশে নিয়ে এসেছি। চেয়ারটা লাগে না বলে কিন্তু একদম আমি চেয়ারটাকে নিচে নিয়ে গেছি।
তো বন্ধুরা থাকুক এরকম পরিষ্কার রুম, মনে ভীষণ শুদ্ধতা আসে কিন্তু। আর এই ঘরটাকে আমি মুছলাম না, হাউস হেল্পার আসলে কিন্তু আজকে ওপরের ঘরটা মোছাবো। আর নিচে চলে আসলাম বন্ধুরা। এইগুলো কিন্তু আমাদের মহিলাদের প্রচুর কাজের জিনিস। একটা জামা কাপড় কম থাকলেও হয়, কিন্তু এগুলো কম থাকলে হয় না। আর এতগুলো কেন বলো তো আমার কাছে থাকে, কারণ কি বলো তো, আমি না প্রত্যেক দিন এটা কিন্তু করতে সময় পাই না, মানে এর পেছনে সময় দিতে চাই না আসলে। বেশ অনেকগুলো থাকলে যখন জমে যায় তারপরেই কিন্তু আমি এগুলোকে নিয়ে ভালোভাবে ব্রাশ দিয়ে ডলে ধুয়ে তারপরে মেলে দিই। আর একটা দুটো হলে কী হবে, তোমাকে রেগুলার কিন্তু ধুতেই হবে। আমি যেহেতু ভিডিও করি, সংসারে আরও নানা রকম কাজকর্ম থাকে, সেই কারণে কিন্তু বেশ অনেকগুলো আমি এরকম কিনে নিয়েছি বা বানিয়ে নিয়েছি। বা কখনো দেখবে যে আমি যে আমার নাইটি ছেঁড়া এই ধরনের পেলেও কিন্তু আমি সেগুলো ব্যবহার করি। তো এইভাবে বন্ধুরা তোমরা বেশ কয়েকটা রেখে দেবে, তাহলে কিন্তু আমাদের না মহিলাদের বেশ সুবিধেই হয়। যাই হোক, সমস্ত কাজ করার পর দেখো তারপর কিন্তু আমি চলে আসলাম। এই যে জামা কাপড়গুলো হয়েও গেছে, সেগুলো কিন্তু আমি নিয়ে এবার ছাদে মেলে দিই। আজকে জানো তো বন্ধুরা কাজ আছে আমার অনেক। তো দেখো প্ল্যান করে আমি না কাজগুলো করছি, ভাবলাম যে বাইরের কাজটা করার আগে চটপট ঘরের কাজগুলো করে যাই। কারণ যখনই বাইরের কাজ করতে যাব না, তখন দেখবে যে ঘরে ফিরে এসে মানে আর কোনো রকম এনার্জি একটুও লাগবেই না যে ঘরের কাজগুলো করি। আমার তো খুব হয়, কিচ্ছু না, শুধু আমি টোটো করে একটুখানি ঘুরে আসবো। আমাদের এখানে যে হাই স্ট্রিট বলে জায়গা, সেখানে একটা দোকানে ধরো মানে একদম ছোট্ট একটা কিছু কিনতেও গেলাম, তাহলেও কিন্তু আমার আর বাড়িতে এসে ইচ্ছে হয় না। এটা না মহিলাদের হয়, পুরুষদের কিন্তু হয় না। দেখবে পুরুষরা যখনই মন চায় ওদেরকে বাইরে যত কাজই দাও, তাদের ফুল এনার্জি থাকে, কিন্তু আমরা মহিলারা ঘর থেকে বেরোয়নি না, একবার ঘরের বাইরে গেলে মনে যেন কী কাজ করে একদম টায়ার্ড হয়ে বানায় বাড়ি ফিরেছি, আর শরীর মনে হয় ছেড়ে দেয় একদম, তাই না বন্ধুরা? এটা কিন্তু আমার ক্ষেত্রে ভীষণভাবে হয়। আর একটা কথা বলছি যে অনন্যার কি খবর? অনন্যার কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেল আমার সাথে ওর কথা হচ্ছে না। ও বলছিল যে ওর মায়ের মানে মাসিমার যে অপারেশনের ব্যাপার আছে, একটা প্রেশার হাই আছে, সেই কারণে কিন্তু অপারেশনটা নাকি হচ্ছে না। আর ও বাপের বাড়ি এসছে, তারপরে কি হলো আর আমি কিন্তু কিছু জানতে পারলাম না যে অপারেশনটা হলো কি না, বা ও হয়তো খুব ব্যস্ত হয়ে পড়েছে, সেই কারণে আমার সাথে মানে ও কথা বলতে সময় পাচ্ছে না, আর আমার ব্লগও হয়তো ও দেখতে সময় পাচ্ছে না। যাই হোক কী হলো অনন্যা, আমি কিন্তু একটুখানি চিন্তাতেই আছি যে মাসিমা কি ঠিকঠাক আছে তো, বা অপারেশন কি হয়েছে। ও বলছিল ওর ওপরে এসছে অপারেশনের পুরো দায়িত্ব, ও ছেলেকে নিয়ে এসছে বাবার বাড়ি। ওর বাবার বাড়ি থেকে আমাদের বাড়ি অনেকটাই দূর, তবুও আমি একবার ভেবেছিলাম যে ও কোনো সময় বাবার বাড়িতে আসলে, মানে ওর মায়ের কাছে আসলে ও আমার কাছে আসবে। যাই হোক দেখা যাক, সেই ইচ্ছা তো আছে আমারও, আর ওরও আছে, কবে সেই ইচ্ছা পূর্ণ হয়। তো কি হলো না হলো আমি কিন্তু বুঝতে পারছি না। তুমি সময় সুযোগ পেলেই অনন্যা আমাকে কিন্তু কমেন্টস করো, আর কি হয়েছে কি পরিস্থিতি আছে সম্পূর্ণটা কিন্তু জানিও। আর বন্ধুরা দেখো, ওয়াশিং মেশিন পরিষ্কার করে এটা হয়তো তোমরা কারো কাছে দেখতে পাবে না, বা করে হয়তো ভিডিও দেখায় না, আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। কেন বলো তো? জিনিসের যত্ন সব জিনিসেরই নেওয়া উচিত। হ্যাঁ, আমার ঘরে তো যেহেতু লোক সংখ্যা কম, আর বা খুব একটা ওয়াশিং মেশিন আমি ব্যবহার করি না, সেই কারণে ভেতরটা যদি ভেজা থাকে না, দেখবে আস্তে আস্তে কিন্তু ভেতরটাতে হাওয়া বাতাস ঢোকে না, সেই কারণে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। আমি কিন্তু যত্ন নিয়ে এইভাবে মুছে ভেতরটা শুকিয়ে রাখি। আর সব সময় চেষ্টা করবো যদি ভেতরটা শুকিয়ে রাখো, তাহলে কিন্তু জিনিসটা সত্যিই ভালো থাকে। তবে আমাদের সময় থাকে না সেটা করার। এই দেখো বন্ধুরা, মোটামুটি কাজ কিন্তু গুছিয়ে নিয়েছি আমি নিয়ে। এবার দেখো ঘড়ির কাঁটাতে কটা বাজে বলো তো? এখন 10:30, মানে সকাল 10:30টার মধ্যে কিন্তু আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। আর মুষুল বৃষ্টি, আর আমাকে না যেতেই হবে, কোনো উপায় নেই। এই বৃষ্টির মধ্যে দেখো বাইরে তোমাদের দেখানোর চেষ্টা করছি, তবে হয়তো তোমরা বুঝতে পারছো না। আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম, মানে 10 মিনিট মতো, তারপরে একটু মনে হলো যেন এখন কমেছে। আমি বললাম না, এবার আমি বেরিয়ে যাই, কারণ আবার ফিরে এসে কিন্তু আমার রান্না বান্না সমস্ত আছে। তো বন্ধুরা বৃষ্টির মধ্যেই বেরিয়েছে, রাস্তায় লোকজন দেখতে পাচ্ছ ছাতা মাথাতে আছে, মানে বেশ ভালোই কিন্তু বৃষ্টিটা পড়ছে। আর বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, দেখো আমি তোমাদের দেখাচ্ছি আমার লেফট সাইডটাতে, এখানে চিকেনের দামটা দেখো। তোমরা কি বুঝতে পারলে বোর্ডের মধ্যে কি লেখা আছে? অনলি 70 রুপিস। মানে আমাদের এখানে চিকেনের দাম এখন কিন্তু 70 টাকা কেজি চলছে। তোমাদের ওখানে কত দাম তোমরা কিন্তু পারলে কমেন্টস করে আমাকে জানিও। হঠাৎ কেন চিকেনের এত দাম কমে গেল বুঝতে পারলাম না বন্ধুরা। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু কাজ করে নিয়েছি বাইরের, মানে যে ব্যাংকের আমার কাজ ছিল, প্রচুর ঝামেলার একটা কাজ ছিল জানো তো, প্রায় কিন্তু 2 ঘন্টা আমার লেগে গেছে এই ঝামেলার কাজটা করতে। সেই কারণে না আমি
মানে একটু আগে আগে গিয়েছে। প্রথমে ভেবেছিলাম যে 11টা সাড়ে 11টার দিকে যাব রান্নাবান্নাটা কমপ্লিট করে, তারপরে ভাবলাম না যদি অনেকটা টাইম লেগে যায় তো আমি রান্নাবান্না না পরে এসে করবো, আর মেয়ে তো নেই, কোনো রকমে একটা করলেই আমার হলো। আর এত পায়ে কাদা লেগে গেছে না বৃষ্টির মধ্যে, বালতি করে জল নিয়ে দেখো এইখানটাতেই ভালোভাবে ধুয়ে আমি পা কিন্তু তারপরে ভেতরে উঠি। আর জুতোটাকে যেহেতু ধুয়ে দিয়েছি ভালোভাবে ঢোলে ঢোলে কিন্তু আমি ধুয়ে দিয়েছি জল দিয়ে। আর এখন যাব রান্নায়, তারপরে মানে আমি কিন্তু অবশ্য স্নান পুজো করে রেখে গেছিলাম, তোমরা সেটা চিন্তা করো না। তো যাই হোক বন্ধুরা, দেখো ঘড়ির কাঁটায় কটা বাজে, 12:30 পাক্কা, মানে পুরো 2 ঘন্টা আমার এই কাজ সেরে এসে ঘরে উঠতে। এসে দেখো আমি সমস্ত রকম কিন্তু মানে যা যা রান্না করব, যা যা বলতে কিচ্ছুই নয়, তো এই দেখো একটু আলু আমি বয়েল করে রেখেছি, আর মানে কেটে রেখে গেছিলাম সমস্ত সবজি যা হবে। তো এখন এই দেখো কী রান্না করছি জানো বন্ধুরা, আমি কিন্তু বাজারে যাইনি, মেয়ে থাকতে যে কেনা হয়েছিল না সে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ এতটুখানি বেঁচেছিল, তো সেটা দিয়ে কিভাবে রান্না করছি দেখো। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, আর দেখলে তো চিংড়ি মাছটা ভেজে রাখলাম। এবারে যে আলুটাকে একটু বয়েল করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে আমি ভেজে নিচ্ছি, আর আলু আমি সব সময় বয়েল করে নিই। আর এই হলো পটল, দেখেছো ছোট্ট ছোট্ট করে কেটেছি, কেন বলো তো, কারণ হচ্ছে তেল কম দিয়ে রান্না করার জন্য। আর কয়েকদিন তো বেশ তেল খাওয়া হয়ে গেছে আমার। এই দেখো ওল সেদ্ধ দিচ্ছি, আর এই হচ্ছে গাছের পেঁপে, এই দুটো কিন্তু আমি সেদ্ধ দিয়ে দিলাম। আর এই দেখো মানে ঢেকে ঢেকে সিমে করে আস্তে আস্তে মানে ভাত হতে হতে আমার এটা হয়েও যাবে তার আগেই। তো এর মধ্যেই দেখো আদা, কাঁচা লঙ্কা আর টমেটো এই পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম। এবার আমি দেখো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে নর্মালি যেরকম হয় সেরকম, নিরামিষ। আমি অবশ্য পেঁয়াজ রসুন দিয়ে খেতে একদমই পছন্দ করি না, যারা পেঁয়াজ রসুন ভালোবাসে তারা কিন্তু হালকা করে পেঁয়াজ রসুন এর মধ্যে দেয়। তো আর কষিয়ে কষিয়ে রান্না করেছি মানে একদম সিমে করে, তাহলে কি হয় বলো তো, মানে তাহলে যে তেলটা কমার কম লাগবে, খুব বেশি তেল খাওয়া তো ঠিক নয়। আর এই দেখো নিয়ে নিয়েছি, এই যে এরকম হয়েছে। লোক একটু হলুদ বেশি খাই তো আমি, তার জন্য দেখো হলদে হলদে কিন্তু বেশি দেখায়, এটা আমার দোষ, আমি খুব হলুদ খাই। আর দেখলে ওল সেদ্ধ আর পেঁপে সেদ্ধ দিয়ে খেয়ে বেশ অনেকক্ষণ রেস্ট নিয়েছে বন্ধুরা। এখন কিন্তু এসছি আমি বিকেল কটা বাজে বলো তো, 5টা বাজে। এই 5টার সময় আমি আসলাম সমস্ত জামা কাপড়, আর আগের দিনেরও কিছু জামা কাপড় ছিল ছাদে, মানে আগের দিন তো তোমরা দেখেছিলে যে অনেক জামা কাপড় কেচেছিলাম, তো সব তো শুকোয়নি, যেগুলো শুকিয়েছিল না সেগুলো এনে আবার সকালবেলা ছাদে দিয়েছিলাম। আর যাই হোক বন্ধুরা, সকাল থেকে কিন্তু একটুও বোঝা যায়নি বলো যে এত বৃষ্টি হবে। সকালবেলা কিন্তু বেশ ভালো একটা রোদ রোদ ভাব ছিল, পরে বেলা বাড়ার সাথে মানে আমার যেই হাউস হেল্পার কাজ করে গেল তারপরেই দেখতে পেলাম যে আকাশ কালো করে অন্ধকার করে আসলো, তারপরে কিন্তু বেশ মুষলধারে বৃষ্টি হলো। মানে আমি যখন গেলাম আসলাম তখন কিন্তু প্রচুর বৃষ্টি। বাইরের কাজ সেরে ঘরের কাজ করে রেস্ট নিলাম বন্ধুরা, রেস্ট না নিলে তো কোনো কাজ করা যাবে না। আর তোমরা অনেকেই জানো যে আমি কিন্তু দুপুরবেলা মানে যে রান্নার পরপর কিন্তু গ্যাস ওভেন একদম পরিষ্কার করি না, আমি একদম না সময় পাই না, প্রচণ্ড হুটোপাটা থাকে তো তখন, আর কি বলো তো অভ্যাস নেই আমার ওই গরম গ্যাস মোছা। আমি ভাবি যে থাক গ্যাস ওভেনটা একটু ঠান্ডাও হোক আর আমার রেস্টও হয়ে যাক। আর দুপুরে যখন আমি একটু মানে ঘুমিয়ে উঠি বা শুয়ে উঠি তখন আমি না এই এনার্জিটা পাই। তবে আমি মানে আমাকে অনেকে এবার কোশ্চেনও করেছিল যে তুমি কেন গ্যাস মানে এরকম টাইমে মোছো, কেন কাজটা রেখে দাও। দেখো এটা তো আমার একটা বদ অভ্যাস বলো আর যাই বলো, তবে আমার মনে হয় আমি এনার্জি পাই, সেই এনার্জি থেকেই কিন্তু আমি এই কাজটা করি। মানে এনার্জি না পেলে দেখবে দুপুরবেলা দিকে মানে করতে আমার একদমই ভালো লাগে না, প্রচণ্ড গরম লাগে, শরীর খারাপ লাগে, এনার্জি মানে বিহীন কাজ করা কিন্তু সে কাজটা ভালোও হয় না, আর না আমার আসেও না। তাই তোমরা যখন সময় পাও পরিষ্কার করে রাখো, আর যদি তোমরা পারো তো যখন রান্না বান্না হয়ে যায় তারপরে করলে তো সব থেকে ভালো। তবে আমি একটা কাজ করি, সেই জিনিসটা কিন্তু ভীষণ ভালো, যে রান্নার পরে যে এঁঠো কাটা বাসনগুলোকে কিন্তু একটা টাবে গুছিয়ে রাখি, আর ছোটোখাটো জিনিস থাকলে তখন করি। আর বা মানে রান্নাঘরটাকে এমনভাবে রাখি যাতে দেখলে একদম মেসি বা নোংরা যেরকম মনে হয় না, সেটা যেন মনে না হয়। তো তোমরা তোমাদের সময় মতনই করো বন্ধুরা, আমি আমার সময় মতনই কিন্তু করি। আর মাঝে মাঝেই দেখো এই কলটাকে কিন্তু আমি এরকম না স্কচ ব্রাইট দিয়ে বুলাই, তাই বেশিরভাগ সময়ই যে লিকুইডটা বাড়ে না সেই লিকুইডটা দিয়ে কিন্তু আমি মুছে নিই। আর এইভাবে জল দিলে না অনেক সময় কী হয় বলো তো, জল ছিটকে চারিপাশে যায়, তো সেই জন্য না খুব একটা জল দিয়ে কিন্তু আমি ওটা পরিষ্কার করতে একদম পছন্দ করি না। আর এই সিঙ্কটাকে তো প্রত্যেকবার মানে আমার দিনে 2 থেকে 3 বার কিন্তু পরিষ্কার হয়। আর আমার সিঙ্কটা প্রচণ্ড ছোট তোমরা দেখতে পাও, তবে
একা কি দুজনের জন্য ঠিকই আছে। আমি কিন্তু জানো তো যখন প্রথম কিচেন হয়েছে তখন বলেছিলাম যে একটু বড়টা বসাবো, যাই হোক বড় আর বসাতে পারলাম না। তখন বললো যে কিচেনটা যেহেতু ছোট সেই জন্য এখানে বড়টা বসালে দেখতে বেশি একটা ভালো লাগবে না, তো সেই কারণেই কিন্তু আমার বড় বসানো হয়নি। তবে তোমরা পারলে কিন্তু আমার থেকে একটু বড় বসিও, মানে তোমাদের যদি লোক সংখ্যা একটু বেশি হয়। আমার তো লোক সংখ্যা কম, তারপরেও কী বলতো বেসিংয়ের মধ্যে প্রচুর মানে জমে যায় জিনিস। যদি একটু বড় হয় তাহলে তুমি কিন্তু মানে জমিয়ে রাখতে পারো, আর আমারটার মধ্যে কী বলতো জমিয়ে রাখা যায় না, যে সাথে সাথে কিন্তু কাজগুলোকে করে ফেলতে হয়। তবে জমিয়ে রেখে কাজ না করাই ভালো, তবে বড় হলে তো আমি একটু বেশি জমিয়েই রাখারই চেষ্টা করতাম। বন্ধুরা যারা তোমরা আমাকে খুব ভালোবাসো, যারা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্টস করে আমার ভেতরের যে উৎসাহটা এনেছো, তোমাদের সবাইকে আমার অনেক ভালোবাসা। তোমাদের সেই ভালোবাসাতেই কিন্তু আমি আবার আগের মতন আমার ব্লগগুলো শুরু করলাম, আর তোমরা আমার পাশেই থেকো। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো বন্ধুরা আমি সমস্ত কাজ সেরে ফেললাম একদম সন্ধে অবধি। তো আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।